ওই কথাটা বলে যে আমি আমার তো 72 বছর বয়স হয়ে গেল, আর এখন আমি আমার জলশক্তি ইত্যাদি ওইগুলো অনেক অসুবিধা হয়ে গেছে। তবু আমি যতদিন বাঁচব, মমতা যেখানে থাকবেন আমি সেখানে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্কাস মঞ্চ, সরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের এক বিশিষ্ট কবি জয় গোস্বামীর একটা ছোট্ট অংশ দেখিয়ে শুরু করলাম। পুরো বক্তব্যটা কিছুক্ষণ পরে শোনাচ্ছি, যেখানে প্রণম্য কবি জয় গোস্বামী বলছেন, যতদিন বেঁচে থাকবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই থাকবো, তার দিকেই থাকবো। এবং আরো একটা জায়গায় তিনি বললেন, তার পায়ের তলায় বসেই থাকবো, আমার 72 বছর বয়স, কিন্তু তার পায়ের তলাতেই বসে থাকবো। এবং তিনি রাগঢাক না করে বলেছেন, এই ব্যাপারে আমার কোনো কুণ্ঠা নেই আমার এই বক্তব্য বলতে। দেখুন, এক সময় আমরা নাকি পড়েছি যে ইংরেজদের সময়, সেই সময় ভারতের যে সাহিত্যিক কবিরা ছিলেন তাদের ইংরেজদের শাস্তির ভয়ে কখনো কাঁপায়নি, কিংবা তাদের অনুগ্রহ দানের জন্য কখনো ইংরেজদের হয়ে কলম তারা লিখতে শেখেননি। বাঙালিদের ছিল এটাই পরিচয়। আর সেই পরিচয়টা আজকে কোন জায়গায় নেমে এসেছে, শুধুমাত্র ব্যক্তিগত ট্রিটমেন্টের জন্য। তিনি স্পেশালি মেনশন করেছিলেন, এর আগেও শুনিয়েছিলাম, গতকালও বলেছেন যে আমার শরীর খারাপের সময় মমতা বন্দ্যোপাধ্যায় 3বার ফোন করেছিলেন এবং তাকে বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন। সেই কারণে তিনি যতদিন বাঁচবেন নাকি, সেই কারণে এবং আরো বেশ কিছু কারণ তিনি বলেছেন, মানে পুরোটাই ওই পাওয়া কেন্দ্রিক। যেহেতু তিনি আমার পাশে দাঁড়িয়েছেন, আমার এবার তাকে ফিরিয়ে দেওয়ার পালা, তিনি যেখানে থাকবেন তার পায়ের তলাতেই আমি বসে থাকবো। এটা কিন্তু ভুল করবেন না যে একা জয় গোস্বামী নামক একজন কবির বক্তব্য এটা। এটা গোটা পশ্চিমবঙ্গের এই মুহূর্তের যাদের আপনারা তথাকথিত বুদ্ধিজীবী বলেন, তাদের এইটা হচ্ছে অবস্থান। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আমার করেছে, সকলেই তাই বলছেন, যেহেতু আমার করেছে তাই আমরা তার পায়ের তলাতেই বসে থাকবো। ভুলে যান সেই ইংরেজদের মানে কঠিন পদক্ষেপ আসবে জেনেও কলম কম্প্রোমাইজ না করা সেই সমস্ত সাহিত্যিক লেখকদের কথা জামানা ভুলে যান। আজকে জানাবো, তবে এই মারাত্মক একটা ভয়ঙ্কর দিক থেকে বাঁচার জন্য যারা পশ্চিমবঙ্গকে সঠিক পথ দেখাতে পারতেন, রাজনৈতিকবিদরা ছাড়াও, যে বুদ্ধিজীবীদের উপর আমাদের ভরসা ছিল, তারা যখন কম্প্রোমাইজড হয়ে যান, যখন তারা পশ্চিমবঙ্গের ভালো মন্দ বোঝানোটা বাদ দিয়ে নিজের ভালো মন্দ যেদিন থেকে তারা বুঝতে শুরু করে দেন, সেদিন কেন্দ্রীয় সরকারকে কিছু না করলে ডেফিনেটলি হয় না। আর সবে কেন্দ্রীয় সরকার সিগন্যাল দিতে শুরু করেছেন যে পরিবর্তনের জন্য তারা এই মুহূর্তে যা যা করা উচিত পশ্চিমবঙ্গবাসীর স্বার্থে তারা করবেন। যারা এই পরিবর্তনটা মেনে নিতে পারবেন, অনুগ্রহকে না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় বসে থাকার জন্য যারা জন্মাননি, যাদের পিঠের শিরদাঁড়াটা সোজা রেখে এখনো আছেন, তারা নিশ্চিতভাবে কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন। আমি ব্যাখ্যা করব আপনাদের সামনে। আমি প্রলয়, নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আরো একটি নতুন দিনে। আমি আপনাদের সামনে ছোট করে কয়েকটা কথা বলি, তারপরে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চের কয়েকটি ছোট ছোট ভিডিও দেখালেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি। সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতির জন্য। বারবার প্রশ্ন করা হচ্ছে, কেন শিবি আনন্দ বোসকে এই দুদিন আগেই নির্বাচনের ঘোষণার 1 সপ্তাহ আগেই তাকে সরিয়ে দেওয়া হলো? কেন এসআইআরটা পশ্চিমবঙ্গে করতে হলো নির্বাচনের 3-4 মাস মাত্র আগে? সময়টা বড় ফ্যাক্টর। বিশেষ করে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যে রাজ্যের শাসক দলের নাম তৃণমূল কংগ্রেস, সেখানে সময়টা বড় ফ্যাক্টর। দেখুন, যদি এসআইআরটা 2 বছর আগে করা হতো তাহলে কি হতো? 2 বছর আগে যদি এসআইআরটা করা হতো, আমি যদি ধরেও নি 6 মাসের মধ্যে এসআইআরটা কমপ্লিট হয়ে যেত, তাহলে যাদের নাম বাদ চলে যেত এই 1.5 বছরে, অর্থাৎ পরবর্তী নির্বাচনের আগে কোনো না কোনো প্রসেসে তাদের নামটি আবারও নির্বাচন তালিকায় চলে আসতো। তাই সেই কারণেই সময়টা বড় ব্যাপার। সেই কারণেই পশ্চিমবঙ্গে ভোটের আগেই এসআইআরটা করতে হয়েছে। তার কারণ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শিবি আনন্দ বোস একজন কম্প্রোমাইজড হয়ে যাওয়া রাজ্যপাল, যে রাজ্যপাল শুধুমাত্র হুমকি ধুমকি শুধুমাত্র দেখানোর জন্য বঙ্গবাসীকে যে আমরা আপনাদের মনোবলকে বাড়াতে
কঠিন অ্যাকশন আমরা নেব, বারবার এই বক্তব্য বলেছেন। এমনকি রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত পর্যন্ত তার মুখ থেকে শোনা গিয়েছে। পেনের একেবারে ডটের কিচ্ছু কোনাভাগ পর্যন্ত খাতার মধ্যে পড়েনি। কেন? কম্প্রোমাইজড হয়ে গিয়েছিলেন। কি কারণে বলতে পারবো না, তার বিরুদ্ধে মারাত্মক মারাত্মক শ্লীলতাহানির অভিযোগ ছিল একাধিক, সেখানে কম্প্রোমাইজ হয়ে গিয়েছিলেন না অন্য কারণে আমরা বলতে পারবো না। কিন্তু প্রশ্ন তাহলে সময় কেন করা হলো? এটারও কারণ হচ্ছে রাজনীতি। যে রাজনীতিটা পশ্চিমবঙ্গ মানুষের জন্য প্রয়োজন সেটাই করা হয়েছে, এবং এটাই ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবারে অন্তত নির্বাচনে ঝাঁপাতে এসেছে শুধুমাত্র এই নির্বাচনটাকে পেরিয়ে দিয়ে যাওয়ার জন্য নয়, বা কয়েকটা সিট বেশি পাওয়ার জন্য নয়। 294টি আসনের অর্ধেকের বেশি আসন পাওয়ার লক্ষ্যেই তারা কাজ করছে। দুটি বড় ইঙ্গিত, তৃতীয় বড় ইঙ্গিতের দিকে নিয়ে যাচ্ছে আমাদের, যেটি আমাদের কাছে কিছু তথ্য থাকলেও আপনাদের সামনে বলবো না, শুধু সময়ের অপেক্ষা। আমি এইখানে আপনাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান পরিস্থিতিটা একটু ব্যাখ্যা করব, সেই সুযোগ আপনারা দেবেন। ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অন্যতম মুখ্যমন্ত্রী যিনি নিজের রাজ্যেই বারবার ধর্ণা দেন, কার্যত প্রশাসনে থেকেও নিজেকে বিরোধী নেত্রী হিসাবে মনে করেন। আর তার এই মনোবাঞ্ছা পূর্ণর জন্য হয়তো আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই হয়তো তিনি পাকাপাকি ভাবে প্রধান বিরোধী নেত্রী হিসাবে এই জায়গাটা করে নিতে পারবেন, যেটা তার ভেতরে কোথাও না কোথাও যে ইঙ্গিত তার কাজ করে। তার সভামঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, তার পরিচয় কিন্তু শুধু সাংসদ নয়, তিনি এসআইআরে কোনো একটি পক্ষে, আইদার সরকার পক্ষ কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ, কারুর একটা পক্ষে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করছেন। কার বিরুদ্ধে? ইলেকশন কমিশনের বিরুদ্ধে। তাহলে তার অপোজিশন হচ্ছে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি মামলা চলছে, মামলা এখনো চলছে, মামলা চললে সেই নিয়ে নাকি মুখ খুলতে নেই বলে তারাই বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলেই বলেন না এখন মামলা চলছে, এই নিয়ে ডিএ সংক্রান্ত প্রশ্ন নিয়ে জিজ্ঞাসা করবেন, তিনি বলবেন মামলা চলছে, এখন কিছু বলতে পারবো না। কিন্তু সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি প্রধান আইনজীবীদের মধ্যে অন্যতম, তিনি বলছেন জ্ঞানেশ কুমারের আঙুল কেটে দেবেন। কেন না, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন জ্ঞানেশ কুমারের সঙ্গে দিল্লিতে দেখা করতে গিয়েছিলেন, এমন অভব্য আচরণ নাকি জ্ঞানেশ কুমার করেছিলেন, তিনি সহ্য করতে পারছিলেন না দেখে। সেই মানুষটা যখন চিফ ইলেকশন কমিশনের কাছে গেল, আমি তো সেদিন ছিলাম, কি দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছে আপনারা কেউ ভাবতে পারবেন না। ইউ ক্যানট ইমাজিন কি মিসবিহেভ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন করেছে। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছি। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে নাম, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। কার দিকে আঙুল তুলে কথা বলছো তুমি? কার চোখে চোখ রেখে কথা বলছো তুমি? কার চোখে লাল চোখ দেখে কথা বলছো তুমি? তুমি তো 3 বছর থাকবে, তারপর যে কোথায় হারিয়ে যাবে তা তো কেউ জানে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে, হয় মুখ্যমন্ত্রী না হলে প্রধানমন্ত্রী হয়ে থাকবে, তার কোনো শেষ নেই। কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। এবং তিনি বললেন যদি জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচনী আধিকারিক না হতেন, আঙুলটা তার তখনই কেটে দিতেন। প্রথম কথা, মুখ্য নির্বাচনী আধিকারিক না হয়েও একজন শত্রুরও আঙুল কাটার পারমিশন ভারতের সংবিধান কোনো সাংসদকে দেননি, কোনো লয়ারকে দেননি, কোনো কমন মানুষকে দেননি। অপরাধ মন্তব্য করলেন, তার বিরুদ্ধে ডেফিনেটলি তিনি বিরোধী দলে থাকলেন এফআইআর হতো তার নামে। হবে না, পশ্চিমবঙ্গে তিনি সরকার পক্ষে রয়েছে বলে এখানে সব অন্যায় হজম করতে হয়। দ্বিতীয়, তিনি যে পক্ষের উকিল হয়ে লড়াই করছেন সেই সংক্রান্ত মামলায় তার এগেনস্ট অপোজিশনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন আঙুল কেটে নিতেন যদি না হতেন। আমার মনে হয় এটা যারা লয়ার রয়েছেন জ্ঞানেশ কুমারের, তারা বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে আসবেন, উত্থাপিত করবেন। দ্বিতীয়, এবার আমি চলে আসি ঠিক সেই জায়গাটাই যেটা আমাদের আপনাদের দেখাটা প্রয়োজন। কোনখানটা না, যাদের কথা শুনে আপনারা নির্ধারণ করেন যে বিজেপি ভালো না তৃণমূল ভালো না সিপিএম ভালো, সবাই তাই করেন। রাজনীতি কজনই আর বোঝেন? তার কারণ রাজনীতি বুঝলে যে বাড়ির লোকেদের মুখে দুটো গ্রাস নিয়মিত তুলে দেওয়া যাবে না, সেই কারণে রাজনীতি বোঝার সময় হয় না। তো এই কারণে আপনারা অনেকেই ফলো করেন পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের ওপর। বুদ্ধি বেচেন যারা আজকের দিনে, তাদেরই নাম বোধহয় বুদ্ধিজীবী। তার কারণ জয় গোস্বামীর এর আগেও বক্তব্য শুনিয়েছিলাম অন্য পর্বে, তার শারীরিক
যে সমস্ত হসপিটালাইজেশনের খরচ বহন করা হয়েছিল এই সমস্ত তিনি প্রকাশ্যে বলেছেন। আমাদের বক্তব্য, আমাদের টাকায় আপনার হসপিটালাইজেশনের খরচ ডেফিনেটলি সরকার বইতেই পারে, কিন্তু শুধু আপনার নয়, আমাদের প্রত্যেকেরটাই বহন করা উচিত। আপনি প্রতিবাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে, কেন্দ্রীয় সরকারের প্রতিবাদ করলেন, বিজেপির প্রতিবাদ করলেন। কেন প্রতিবাদ করলেন? প্রতিবাদ আপনি করার অধিকার আছে, আপনি করতেই পারতেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি কি কি পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বশ্যতা স্বীকার করে আপনি তার পায়ের তলাতেও বসতে রাজি রয়েছেন, ইনস্পাইট অফ ইউ আর ওল্ডার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বললেন যে আপনি 72 ইয়ার্স ওল্ড, তারপরেও আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় বসে থাকবেন, এটা কোন পাওনার জন্য? আপনাকে শ্রদ্ধা জানিয়ে এই প্রশ্নটি আপনার সামনে করতে ইচ্ছা করে, কিন্তু তার আগে আপনাদের শোনাবো ঠিক জয় গোস্বামী কি বলেছেন। ওই কথাটা বলে যে আমি আমার তো 72 বছর বয়স হয়ে গেল, আর এখন আমি আমার জলশক্তি ইত্যাদি ওইগুলো অনেক অসুবিধা হয়ে গেছে। তবু আমি যতদিন বাঁচব, মমতা যেখানে থাকবেন আমি সেখানে থাকব। আমি জানি যে আমার জন্মাবধি মানে 1960-61 সাল থেকে আমি 5-6 বছর বয়স থেকে আমি খবরের কাগজ পড়ি, কারণ আমার বাবা আমায় খবর কাগজ পড়া ধরিয়েছিলেন। এইরকম কোনো মুখ্যমন্ত্রী আমি কোনোদিন দেখিনি। আমি এর পাশে থাকবো না? আমার ভাগ্য যে আমি বলছি তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমি যেখানেই চাই আমি কাউকে মানুষকে উদ্দীপ্ত করতে পারি না, আমার সেই ক্ষমতা নেই, কিন্তু এই সত্য কথাগুলো বলে যাব। আর সকলকে বলবো এই কথাটা, যদি উনি মুড়ি খেতে খেতে অন্যমনস্কভাবে বলছেন, তখন তিনি মুখ্যমন্ত্রী নন। কাজ করা ছাড়া আর আমাদের কি কাজ আছে জয়দা? এইটা আপনারা একটু মনে রাখবেন। প্রত্যেকে যে কাজে, সাংবাদিক বন্ধুরা আছেন, যারা ফটোগ্রাফি করছেন, ফটোগ্রাফাররা আছেন, যারা প্রত্যেকে এটা মনে রাখবেন, যিনি বিজ্ঞানের কাজ করছেন, যে কাজ করছেন, মনে রাখবেন কাজ করা ছাড়া আর আমাদের কি কাজ আছে জয়দা? মুড়ি খেতে খেতে একজন বলেছিলেন, এই কথাটা কিন্তু মন্ত্রের মতো সত্য আমি মনে করি। তাই আমি এর পায়ের কাছে বসে থাকবো সারা জীবন, তাতে লোকে যদি খারাপ কথা বলে আমি শুনবো, আমার কিছু এসে যাবে না। শুনলেন? এই পাওয়ার রাজনীতির জন্যই ডিসক্রিপেন্সিটা তৈরি হয়ে গিয়েছে। এইখানে সব থেকে বড় লজিক্যাল ডিসক্রিপেন্সিটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। ভোটে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য এত আওয়াজ তুলছেন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের কোথাও সেই বক্তব্যটি বলার নেই যে আমাদের এই রাজ্যে সব থেকে বড় লজিক্যাল ডিসক্রিপেন্সিটা ঠিক এই জায়গাতে। কিছু লোককে পাইয়ে দেওয়ার মতো করে যারা বলছেন যে আমাদের হসপিটালাইজেশনের টাকা, আমাদের অন্য কিছু জিনিস, আমরা বেঁচে রয়েছি ওনার দয়াতে, এই জিনিসগুলো আজকে জানি না মঞ্চের মধ্যে কারা কারা এই রকম ভাবে একটা সরকারের কাছ থেকে কোন প্রকল্পের বাইরে গিয়ে কোন জায়গা থেকে তারা এই সমস্ত আনুকূল্য এবং জায়গাগুলো পান। তারা যদি তারা পান, তাহলে কোন সেই প্রকল্প, সেই প্রকল্পের নাম আমরা জানতে চাই। বুদ্ধিজীবী প্রকল্প, বুদ্ধিজীবী ভাতা প্রকল্প বলে কোনো প্রকল্প যদি থেকে থাকে, অ্যাকসেপ্টেড, কিন্তু প্রকাশ্যে আনুন। বাজেটের মধ্যে কি সেই অ্যালোকেশন গুলো রয়ে গিয়েছে? জয় গোস্বামীর পরিবারের বা তার শারীরিক যে ট্রিটমেন্টের জন্য প্রয়োজন, এরকম জয় গোস্বামীর মতো প্রণম্য কবিদের বাঁচিয়ে রাখাটা, দীর্ঘদিন ধরে সুস্থভাবে বাঁচিয়ে রাখাটা আমাদের সমাজের জন্য প্রয়োজন। কিন্তু তার এই টাকাটার সংস্থান কি বাজেটের কোথাও লেখা আছে? শুধু তিনি তো একা নন, এরকম আমরা ধরে নিতে পারি যে এইরকম অনেকে রয়েছেন যাদের হসপিটালাইজেশন বা অন্যান্য খরচ চালাতে হয় রাজ্য সরকারকে। তাহলে তার বাজেটের সংস্থানটা কোথা থেকে আসে? এই টাকাটা তো আমাদের টাকা, নাকি এই টাকাটা অন্য কোনো ভাবে আসে? মানে মুখ্যমন্ত্রী তো বিভিন্ন উপায়ে রোজগার করেন, হতেও পারে তিনি প্রাইভেটলি দেন, সেইটা স্পষ্ট করতে হবে আমাদের। এইখানে আমি আপনাদের সামনে আরো তথ্য জানাবো। কবির সুমন কি বলেছেন, বাকি আনুকূল্য দাক্ষিণ্য এসব নিয়ে আমার কাছে কোনো ইনফরমেশন নেই, আমি কোনো বক্তব্য বলতে চাই না, আপনারা বলতে পারেন। কবির সুমন বলছেন যে বিধান রায়ের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়, এত বড় স্টেটমেন্ট নাকি বলা যায়। যদিও তিনি অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মধ্যমণি করেই তার সামনেই বলছেন যে আমি অবশ্য তৃণমূলে অতটা বিশ্বাস করি না, কিন্তু তিনি যা কাজ করেছেন সেটা বিধান রায়ের পরেই রাখা যায়। কি বলছেন কবির সুমন? বলছেন বিজেপি হারবেই, তৃণমূল জিতবেই। রাস্তাঘাট দেখেছো কেমন করেছে, বিধান রায়ের সঙ্গে তুলনা করছেন কবির সুমন। ঠিক কোন জায়গাটা থেকে এত আনুগত্য আসে
আমাদের কাছে প্রমাণ নেই তাই সামনে বলতে পারছি না, কিন্তু আমরা কেউ বোকা নই আর কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। এতটা আনুগত্য আনার জন্য কিসের ঠিক প্রয়োজন সেটা আমরা ভালোভাবেই বুঝতে পারি। শুনুন কি বলেছিলেন কবির সুমন। বিজেপি কোনোদিন জিতবে না, সম্ভব না। এবারে যদি ব্যক্তিগত ইচ্ছের কথা বলেন, ব্যক্তিগত ইচ্ছে, তা আমি দেখুন, আমি কিন্তু সেইভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি মেম্বারও নেই, আমি মনে প্রাণে তৃণমূল মোটেও না। আমার একাধিক অভিযোগ আছে, কিন্তু এতদিন ধরে এতটা সাফল্যের সঙ্গে একটা দায়িত্ব পালন করে গেলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বিধানচন্দ্র রায় করেছিলেন, এবং রাস্তাগুলো তাকিয়ে দেখুন, কলকাতার দিকে তাকিয়ে দেখুন, আমাদের শহরটা কি সুন্দর। এরকম শহর কোনোদিন ছিল না আমাদের। এই সব কিন্তু এই মানুষটির দানে, যে গম্ভীর মুখে কিনে বসে আছেন, এর অবদান। এবং আমি নিশ্চিত আপনাদেরই মতো যে এই ভোটে বাংলা জিতবে, বাংলা জিতবেই জিতবে, বাংলা জিতবে, বাংলা ভাষা জিতবে। আজ বাংলাদেশের হৃদয়। শুনলেন, এইরকম আরো যারা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্তুতিতে ভরিয়ে দিয়েছেন, একজনও কেউ প্রশ্ন করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চের পাশেই পার্শ্ব শিক্ষকরা অবস্থান করছিলেন, তাদেরকে তুলে দেওয়া হলো। কেন পার্শ্ব শিক্ষকদের আজও অবস্থান করতে হলো, কিংবা তাদের সঙ্গে কোনো একটা ফিক্স ডেট করে আগামী দিনে তাদের বক্তব্যগুলো শোনার কথা ওই ধর্ণা মঞ্চ থেকে কেউ বললেন না। কেউ বললেন না পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতিটাকে কমিয়ে যদি চতুর্থবারের জন্য কোনোভাবে এই সরকার আবারও প্রতিষ্ঠিত হয়, তাহলে এই চুরি এবং দুর্নীতির দায় থেকে তৃণমূল কংগ্রেসকে মুক্ত হতে হবে। তার অঙ্গীকার নিলেন না কেউ ওই মঞ্চের ওপর থেকে। কেউ অঙ্গীকার নিলেন না গরিব ছেলেগুলো নিজেদের বাবার জমি বেচে, কেউ নিজের সম্পত্তি বেচে, মায়ের গয়না বেচে, তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি মাপের এজেন্ট এবং নেতাদের পকেটে টাকা গুঁজে দিয়ে চাকরি পাওয়ার নাম করে প্রতারিত হয়েছেন। সেই প্রতারিত ছেলেদের পাশে দাঁড়ানো কিংবা এই ঘটনা দ্বিতীয়বার না ঘটার কোনো প্রতিশ্রুতি সেই মঞ্চ থেকে পাওয়া গেল না, পাওয়া যাবেও না। যেটা পাওয়া গেল শুধু কিছু মিথ্যে তথ্য, কিছু ফলস স্ট্যাটিস্টিক্স, যেখানে একটা মঞ্চে একরকম বলা হয়, দ্বিতীয় মঞ্চে আরো একরকম বলা হয়, তৃতীয় মঞ্চে আরো একরকম বলা হয়। আপনারা যদি রেকনসিলিয়েশন করেন দুটো বা তিনটে বক্তব্য, নিজেরাই বুঝতে পারবেন যে তিনটে বক্তব্যের তিনটে আলাদা আলাদা স্ট্যাটিস্টিক্স বিভিন্ন পর্বে দেখিয়েছি আপনাদের সামনে। তবে এই জায়গায় আমি আপনাদের সামনে একটা বক্তব্য না দেখালেই নয়, একটু ইন্টারেস্টিং। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বাংলার বাড়ি নিয়ে বলছিলেন কেন্দ্রের বঞ্চনা নিয়ে, তবে তিনি বোধহয় কিছু স্ট্যাটিস্টিক্সে গোলমাল করে ফেলেছিলেন বলতে গিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধরে বললেন, বাবু ওটা 1,20,00,000 হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, না না না, আমি তো 1 বছরের হিসাব দিলাম। অর্থাৎ এখানেও জল মেশানো হয়েছিল কিনা জানি না, নাকি হিসাবের গন্ডগোল, নাকি মনে ছিল না, হতেই পারে। কি হয়েছিল সেটা তো দেখাতে হবে আপনাদের। দেখুন, আমি দেখলাম আজকে কাগজে অ্যাড দিয়েছে, মোদী সরকার নাকি 52 লক্ষ লোককে বাড়ি দিয়েছে। আমি বিজেপির প্রতিনিধিকে বলবো, সোশ্যাল মিডিয়ায় আমার বক্তব্য শোনেন, আমার উপর সবার নজরদারি আছে, লুকিয়ে লুকিয়ে হলেও শোনেন, টিভির সামনে বসে দেখেন। আমি বলবো শ্বেতপত্র প্রকাশ করো, যদি 5 বছরে একটা বাড়ি দিয়েছো প্রমাণ করতে পারো, আমি রাজনীতি ছেড়ে দেবো। যে কটা বাড়ি দিয়েছে আমাদের সরকার দিয়েছে, 60% টাকা দেওয়ার কথা মোদী সরকারের, বিজেপি সরকারের, কেন্দ্র সরকারের দিয়েছে মামাটি মানুষের সরকার। রাস্তা, গ্রামীণ রাস্তা দেওয়ার কথা, 60% টাকা দেওয়ার কথা কেন্দ্রের সরকারের, দিয়েছে আমাদের রাজ্যের সরকার, মামাটি মানুষের সরকার। 5 বছর ধরে 2020-21 অর্থবর্ষ থেকে 100 দিনের টাকা বন্ধ। বাবু আমরা দিয়েছি 1,20,00,000 লোককে বাড়ি। আমি 1 বছরে বললাম, 1 বছরে খালি 32 লক্ষ। আবার বলছে 52 লক্ষ দিয়েছে, 1 পয়সা দেয়নি। পুরোটাই মিথ্যে। যদি দিয়ে থাকো, বাড়ির টাকা তো উড়ে উড়ে যাবে না, ব্যাংকের মাধ্যমে যাবে। দেখলেন, এই হচ্ছে পরিস্থিতি। রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ আসছে 9 তারিখ। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জ্ঞানেশ কুমার এবং সিইও মনোজ আগরওয়ালকে চিঠি লিখলেন। চিঠি লিখে তাদের কাছে বললেন যে আপনারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করছেন না। আচ্ছা, তার আগে আপনাদের জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত আমার কাছে গত রাতের তথ্য বলছে 7.5 লক্ষ, এই যে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে তাদের 7.5 লক্ষ হয়ে গিয়েছে। আমার বিশ্বাস যে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে অন্তত পুরো জিনিসটাই হয়তো প্রক্রিয়াকরণ হয়ে যাওয়ার সম্ভাবনা, বা 15 থেকে 20 দিনের মধ্যে পুরোটাই হয়ে যাওয়ার সম্ভাবনা, যদি
ওই ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে কত 150 জন বিচারকরা রয়েছেন তারা যদি যোগদান করেন। ঠিক এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে প্রশ্ন করছেন যে আপনারা প্রত্যেক দিন কেন তথ্য বলছেন না এবং কেন আপনারা লিস্ট সাপ্লিমেন্টারি লিস্ট বের করছেন না, আপনারা চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি লিস্ট যত তাড়াতাড়ি সম্ভব বার করুন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে দিলেন মঞ্চে ভাষণের পর কয়েক ঘন্টার মধ্যেই। চিঠি ডেফিনেটলি দেওয়া উচিত, গণতান্ত্রিক অধিকার অনুযায়ী যা যা করছেন তিনি করুন, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলি এই পদক্ষেপগুলো হচ্ছে তিনি প্রিপারেশন নিচ্ছে আরো একবার সুপ্রিম কোর্টে এইগুলো নিয়ে যাবেন যে আমি 2টো চিঠি দিয়েছি, 3টে চিঠি দিয়েছি, 4টে চিঠি দিয়েছি, উত্তর পাইনি। এই তথ্যগুলো জোগাড় করে সুপ্রিম কোর্টে গিয়ে বলার হয়তো চেষ্টা করবেন যে হুজুর সময় তো গড়িয়ে গেল, আর নির্বাচন কমিশনের অদক্ষতার জন্য পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি, এটা তো আমাদের শাস্তি হয়ে গেল, এইটা দয়া করে বন্ধ করে আইদার আপনারা 2টো কাজ করুন, পুরনো ফর্ম যেটা রয়েছে, পুরনো যে 2024-এর যে নির্বাচন হয়েছে সেই ভোটার তালিকায় দিয়েই নির্বাচন হয়ে যাক এবারটা, অন্তত পরের বার থেকে এই শুদ্ধ তালিকায় নির্বাচন হবে। আর না হলে এই যত রয়েছে সবাইকে অ্যালাউ করে দেওয়া হোক, এই যে 60 লক্ষ পেন্ডিং রয়েছে এদেরকে অ্যালাউ করে দেওয়া হোক, যারা বাদ গেছে 63 লক্ষ, এই 60 লক্ষকে অ্যালাউ করে দেওয়া হোক, বা এই গোছের কোনো একটা হয়তো হলেও হতে পারে, আমি তো কনফার্ম করতে পারি না যতক্ষণ না তারা গিয়ে বলছেন, কিন্তু এটা প্রক্রিয়া। 9 তারিখে ফুল বেঞ্চ আসছে, 10 তারিখে সুপ্রিম কোর্টে শুনানি, ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচি বোধহয় তারপরেই সমাপ্ত হবে, অন্তত 10 তারিখে কি সিদ্ধান্ত নেওয়া হয় তারপরেই, ততদিন অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা কর্মসূচি চলবে। তবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা জয় গোস্বামীর মতো প্রণম্য হোক বা না হন, আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় বসে থাকার জন্য কি জন্ম নিয়েছেন? দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে নিজের আখের তাও আপনি গোছাতে পারবেন না আপনি পায়ের তলা বসলেও, তার কারণ আপনার কথায় 10টা লোক প্রভাবিত হন না। আপনার কথায় যদি 10টা লোক প্রভাবিত হয় তাহলে বোধহয় আপনার ভাগ্যে কিছু জুটলেও জুটতে পারতো যদি আপনার সিট দ্বারা ব্যাকা হতো। আমরা জানি আমাদের কথা আপনাদের মতো 2-4 জন লোক শোনেন, আপনাদের অশেষ কৃপা তার জন্য, কিন্তু পিঠের সিট দ্বারা সোজা আছে বলেই ঠিক আর ভুল দিকের মধ্যে তফাৎটা করতে পেরেছি। তাই কখনো ভুল দিকে কোনো কিছুর পাওয়ার লোভে আত্মসমর্পণ করার জন্য এই চ্যানেলে আপনাদের সামনে মুখ দেখাই না। আপনাদেরও অনুরোধ, আপনারাও পিঠের সিট দ্বারা সোজা করে কোনো রাজনৈতিক দল আপনাদের ব্যক্তিগত সম্পত্তি নন বা পার্মানেন্ট শত্রু নন, এইটা মাথায় রেখে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আপনার এবং আপনার পরিবারের জন্য সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করছে তাদের পাশেই থাকুন, এতে উপকার আপনার, আপনার পরিবারের। এখনকার মতো এখানেই।